একটা ঠান্ডা হাতের স্পর্শের সঙ্গে সেন্টু ওঠ কথাটা কানে যেতেই ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম মা। সদ্য গভীর ঘুম থেকে চোখ খুলে তাকালেও তখনও ঘুমের রেশটা চোখে মুখে ছিল। পাশ ফিরে শুয়ে আবার চোখ বন্ধ করে বললাম, কটা বাজে? ডাকলে কেন? মা বললেন, ওঠ, পাশের বাড়ির রাধাকান্তবাবু মারা গেছেন। জেঠু মারা গেছে? কথাটা শোনা মাত্র চোখ খুলে উঠে বসে নার্স দিদিমণির কথাগুলো মনে পড়ল। কাল অফিস থেকে ফেরার পথে জেঠুকে হসপিটালে দেখতে গিয়েছিলাম, তখন ঈশিতা সেখানে ছিল। ঈশিতা জেঠুর একমাত্র মেয়ে, বিএসসি থার্ড ইয়ারে পড়ে। দেখা মাত্র ওকে জিজ্ঞাসা করেছিলাম, জেঠু এখন কেমন আছেন? ঈশিতা বলেছিল, বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে বাবা ভালো নেই। ঈশিতার চোখে মুখের চেহারা আর তার কথা শুনে ওকে আর কিছু না বলে শুধু বলেছিলাম, ঠিক আছে, তুই চল, ডাক্তারের সাথে কথা বলে দেখি। ডাক্তারকে তখন না পেলেও জেঠুর বেডের পাশে গিয়ে দেখলাম জেঠু মশারির মধ্যে শুয়ে আছেন, কিন্তু কোনো জ্ঞান নেই। পাশে দাঁড়িয়ে থাকা নার্স দিদিমণিকে জিজ্ঞাসা করেছিলাম, উনি এখন কেমন আছেন? নার্স দিদিমণি বলেছিলেন, এখন প্লেট লেভেলটা 20,000-এর একটু বেশি আছে। ওষুধ পড়েছে, প্লেট লেভেলটা যদি আর না নামে তাহলে অসুবিধে নেই, তবে আজকের রাতটা খুব ডেঞ্জার। মায়ের দিকে তাকিয়ে বললাম, জেঠুকে কি বাড়িতে আনা হয়েছে নাকি এখনও হসপিটালে? মা বললেন, ঈশিতা হসপিটাল থেকে ফোন করেছিল, ও এখনও ওখানে আছে। তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা। যাচ্ছি বলে আমি চন্দন বিছানা ছেড়ে ওয়াশরুমের মধ্যে ঢুকলাম। অফিস আর স্কুল কলেজের বন্ধুবান্ধব ছাড়া মা যেহেতু আমার ডাকনাম সেন্টু বলে ডাকেন, সেহেতু পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এলাকার বন্ধুবান্ধব সবাই আমাকে ওই ডাক নামেই ডাকে। ওয়াশরুম থেকে বেরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4:10। চার্জে বসিয়ে রাখা মোবাইলটা অন করে জামা প্যান্ট পরে ওয়ালেট আর মোবাইল পকেটে ভরে সিঁড়ির তলা থেকে মোটর সাইকেলটা বার করে যখন তার ওপর উঠে বসলাম, মা তখন গেটের সামনে এসে বললেন, আমি এদিক দিয়ে তালা দিয়ে ঈশিতার মার কাছে যাচ্ছি। তুই কিন্তু সদ্য পিতৃহারা মেয়েটার দিকে খেয়াল রাখিস, যা যা করবার সব করিস। ঠিক আছে বলে 4 কিলোমিটার দূরে হসপিটালে যাওয়ার জন্য গাড়ি স্টার্ট দিলাম। 4 বছর আগে আমার বাবা যখন করোনায় আক্রান্ত হন, তখন প্রতিবেশী এই রাধাকান্ত জেঠুই অ্যাম্বুলেন্স ডেকে বাবাকে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছিলেন। বাবা আর ফিরে না এলেও জেঠু সেই সময় আমাদের জন্য অনেক কিছু করেছিলেন, বিশেষ করে আমার চাকরি এবং মায়ের পেনশনের ব্যাপারে। জেঠু যেহেতু 1 বছর আগে রিটায়ার করেছিলেন, সেহেতু তিনি জানতেন রিটায়ারমেন্টের পর পেনশন কিভাবে পেতে হয়। সেই পদ্ধতি কাজে লাগিয়ে বাবার অফিসে গিয়ে জেঠু ডেথ সার্টিফিকেটের সাথে অন্যান্য কাগজ জমা দিয়ে সেই সময় বাবার অফিসার যিনি ছিলেন তাকে দিয়ে সই করিয়ে সার্ভিস বুক ঠিক করে জমা দেওয়ার পর ক্রমাগত আমাকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাবড়া অফিসে গিয়েছেন। যখন শুনেছেন কাগজপত্র সব ট্রেজারিতে চলে গেছে, তখন থেকে বারাসাত এক ট্রেজারি অফিসে গিয়ে মাস দেড়েক ঘোরাঘুরি করার পর শেষে মায়ের হিয়ারিংয়ের ফর্মালিটি শেষ করে 7 মাসের মাথায় পেনশনটা চালু হয়। এরপর জেঠু আমার চাকরি নিয়ে পড়েছিলেন। অনেক ঘোরাঘুরি করবার পর শেষ পর্যন্ত জেঠু আমাকে নিয়ে মিনিস্টারের পিএর সঙ্গে দেখা করলেন। তিনি আবার কাগজপত্র জমা দিতে বললেন। সেই কাগজপত্র জমা করার 5 মাসের মধ্যে বাবার চাকরিটা আমি পেয়ে গিয়েছিলাম। মূলত জেঠুর চেনাশোনা আর লেগে থাকার জন্য বাবা মারা যাওয়ার 17 মাসের মধ্যে বাবার চাকরিটা আমার হয়েছিল। বাবা চাকরি করতেন BLLRO হাবড়া অফিসে। আমার পোস্টিং হলো বসিরহাট BLLRO অফিসে।
প্রতিবেশী জেঠু মূলত ছিলেন বাবার বন্ধু, কিন্তু বাবা মারা যাবার পর জেঠু হয়ে উঠেছিলেন আমাদের লোকাল গার্জেন এবং পরম আত্মীয়। রিটায়ার করে বাড়িতে বসে না থেকে জেঠু এলাকার কাজকর্ম নিয়ে প্রায়ই লোকাল কাউন্সিলরের কাছে যেতেন। দিন 5 আগেই কাউন্সিলর লোক দিয়েছিলেন এলাকার ড্রেন পরিষ্কার করিয়ে নেওয়ার জন্য। জেঠু সেই কাজ দেখে নিচ্ছিলেন। সেদিন রাত থেকেই জেঠুর গা হাত পা ব্যথা আর জ্বর হয়। পরদিন থেকে মাথা যন্ত্রণা আর জ্বরের প্রকোপ বাড়ে। ভাইরাল ফিভার মনে করে প্যারাসিটামল খেয়ে 3 দিন বাড়িতে থাকার পর অবস্থা যখন খারাপ হতে লাগলো, তখন আমি জানতে পেরে জোর করে গতকাল সকালে জেঠুকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে জেঠুকে আরও 2 দিন আগে হসপিটালে ভর্তি করতে পারলে হয়তো উনি আজ বেঁচে থাকতেন। এমার্জেন্সির কাছে রাস্তার একপাশে গাড়িটাকে রেখে ঈশিতাকে ফোন করে জিজ্ঞাসা করলাম, তুই কোথায়? ঈশিতা বলল, আমি উপরেই আছি, বাবার বডিটা এখনও বেড থেকে সরাইনি। বললাম, ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসছি। ওপরে গিয়ে ঈশিতাকে সাথে নিয়ে সিস্টারদের কাছে গিয়ে দেখি 3 জন সিস্টারের মধ্যে 2 জন টেবিলে মাথা দিয়ে শুয়ে আছেন, আরেকজন খাতা লিখছেন। যিনি খাতা লিখছিলেন তিনি ঈশিতাকে দেখে বললেন, 9টার আগে বডি পাবেন না। বললাম, সিস্টার একটু আগে কি ব্যবস্থা করা যায় না? সিস্টার খাতার ওপর পেনটা রেখে বললেন, ডাক্তারবাবু আসবেন 8টার পর, তারপর কাগজপত্র সই করে আপনাদের পেতে পেতে 9টা। ঈশিতার দিকে একবার তাকিয়ে সিস্টারকে বললাম, 17 নম্বর বেডে গিয়ে একবার কি ওনাকে দেখতে পারি? মাথা নেড়ে সিস্টার বললেন, যান। জেঠুর বেডের পাশে গিয়ে দেখলাম মশারি খোলা জেঠুর দেহটাকে সাদা কাপড় দিয়ে ঢাকা। মাথার দিকটার কাপড়টা সরিয়ে জেঠুকে একবার দেখে কাপড়টা যখন টেনে দিচ্ছিলাম, তখন অশ্রু সজল চোখে ঈশিতা বলল, করোনার সময় বাবার কিছু হলো না, আর এখন এই 4 দিনের ডেঙ্গু জ্বরে সব শেষ হয়ে গেল। কাপড়টা জেঠুর মাথা পর্যন্ত ঢেকে, চল আমরা বাইরে অপেক্ষা করি, কথাটা বলতেই ঈশিতা কাঁদতে লাগলো। অন্য পেশেন্টদের অসুবিধা হবে বলে খানিকটা জোর করে ঈশিতার হাত ধরে বাইরে নিয়ে আসতে লাগলাম। ঈশিতা পিছন ফিরে সাদা কাপড়ে ঢেকে রাখা বাবার মৃতদেহের দিকে তাকিয়ে চেপে রাখার কান্নার বহিঃপ্রকাশ ঘটালো। কোনো রকম সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম না, কারণ যার বাবা মারা যায় তার যে কি হয় সে ছাড়া আর কেউ বোঝে না। ঈশিতা তবু তার বাবাকে মৃত্যুর পরও দেখতে পাচ্ছে, আমি তো সেটাও পাইনি। নিচে এসে মোটর সাইকেলের সামনে দাঁড়িয়ে কান্নারত ঈশিতাকে বললাম, সারা রাত কি এখানে ছিলিস? হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে মাথা নাড়িয়ে সে হ্যাঁ বলল। বললাম, তোর আত্মীয় স্বজনকে খবর দিয়েছিস? সে হ্যাঁ বলে বলল, তোমার মাকে খবর দেওয়ার পর অন্য সবাইকে দিয়েছি। বললাম, কিছু খেয়েছিস? মাথা নাড়িয়ে সে না বলল। বললাম, জেঠুর বডি পেতে পেতে 9টা 9:30 বেজে যাবে, ততক্ষণ তুই এখানে থাকবি নাকি বাড়ি থেকে ঘুরে আসবি? ঈশিতা বলল, না, আমি এখানেই থাকি, একেবারে বাবাকে নিয়েই বাড়ি যাব। কিছু সময় চুপ করে থেকে বললাম, তাহলে অন্তত কিছু খেয়ে নে। সে বলল, ইচ্ছা করছে না। জোর করে বললাম, তোর ইচ্ছা না হলেও তোকে খেতে হবে, চল। ঈশিতা বলল, বিশ্বাস করো, আমার খাওয়ার একদম ইচ্ছে নেই। বললাম, অনেক সময় ইচ্ছা না থাকলেও খেতে হয়। কাল সন্ধ্যের পর যখন তোকে বললাম আমার সাথে বাড়ি চল, আবার রাতে তোকে দিয়ে যাব, তুই তো গেলি না। সেই তখন থেকে এখনো পর্যন্ত বোধহয় কিচ্ছু খাসনি। চল, তুই আগে কিছু খেয়ে নে, তা না হলে বডি পাওয়ার পর কিন্তু খেতে পারবি না যতক্ষণ না দাহ করা কমপ্লিট হবে। এবার আর ঈশিতা কিছু বলল না দেখে মোটর সাইকেলে উঠে ওকে বসতে বলে স্টার্ট দিলাম। 7টার দিকে কাউন্সিলরকে ফোন করে
জেঠু মারা গেছেন খবরটা জানালেই উনি আধ ঘন্টার মধ্যে হসপিটালে এসে তোড়জোড় করে 8:30টার আগেই কাগজপত্র রেডি করে জেঠুকে বাড়ি নিয়ে আসতে পেরেছিলাম। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং কাউন্সিলরের ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানানোর কাজ শেষ হলে ঈশিতাকে বললাম, তুই আমাদের সাথে চল বলে ওকে আমাদের সাথে যখন কাশীপুর ঘাটে নিয়ে এলাম তখন প্রায় 1টা বাজে। ঈশিতা যখন তার বাবার মুখাগ্নি করছিল তখন আমি সেদিকে তাকিয়ে ভাবছিলাম, আমার বাবা যখন মারা গেলেন তখন আমি এসব কিছুই করতে পারিনি, এমনকি শ্রাদ্ধটাও নম করে করা হয়েছিল। দাহ করা হয়ে গেলে অস্থি সংগ্রহ করে ঈশিতা সেটা গঙ্গার জলে দেওয়ার পর কাউন্টার থেকে কাগজপত্র নিয়ে যখন আমরা বাড়ি ফিরলাম তখন প্রায় 4:30 বাজে। 2টো দিন ঈশিতাদের বাজার করে দেওয়া থেকে জেঠিমাকে সঙ্গে করে ব্যাংকে নিয়ে গিয়ে নতুন অ্যাকাউন্ট খুলিয়ে জেঠুর সমস্ত কাগজপত্রের সঙ্গে কাউন্সিলর এবং এমএলএর দেওয়া ওয়ারিশন সার্টিফিকেট জমা দিয়ে আবার নিজের জন্য কিছু টাকা তুলে আরও কিছু ছোটোখাটো কাজ করতে কেটে গেল। 3 দিন পর অফিস যাব বলে রেডি হচ্ছি। শুকনো মুখে ঈশিতা এসে বলল, তুমি যদি আজ অফিস না যেতে তাহলে তোমার সাথে গিয়ে বাবার ডেথ সার্টিফিকেটের সাথে অন্যান্য কাগজপত্রগুলো ট্রেজারিতে জমা দিয়ে আসতাম। বললাম, জেঠুর কাগজপত্র শুধু জমা দিলে হবে না, জেঠিমারও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট করে ফটোসহ সমস্ত কাগজ জমা দিতে হবে বলে বললাম। সেগুলি কি সব রেডি করা আছে? ঈশিতা না বললে বললাম, তাহলে আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে ট্রেজারিতে গিয়ে জেনে আসবো জেঠুর কাগজের সাথে জেঠিমার কি কাগজ জমা দিতে হবে। ঠিক আছে বলে ঈশিতা চলে যাচ্ছে দেখে বললাম, চলে যাচ্ছিস কেন, দাঁড়া বলে ঘরে গিয়ে 10,000 টাকা এনে ঈশিতার হাতে দিয়ে বললাম, জেঠুর অ্যাকাউন্ট থেকে তো এখনও টাকা তুলতে পারবি না, বাড়িতেও টাকা রেডি করা আছে কিনা জানি না, এটা রেখে দে, টুকটাক খরচ করতেই লাগবে, আর যখনই কোনো অসুবিধা হবে নির্দ্বিধায় আমাকে বলবি। আমার দিকে তাকিয়ে ঈশিতা বলল, সেদিন হসপিটাল থেকে বাবাকে বাড়িতে নিয়ে এলে, তারপর শ্মশান খরচ সবই তো তুমি করলে, আবার এতগুলো টাকা দিচ্ছ। মা পিছন থেকে এসে বললেন, রাধাকান্তবাবু আমাদের জন্য যা করেছিলেন তার কাছে এসব কিছুই না, ওটা তুই তোর কাছে রেখে এদিকে আয়, চা করেছি খেয়ে যা। ঈশিতা মায়ের সাথে ভিতরে চলে গেল। আমি অফিসের ব্যাগ নিয়ে ট্রেন ধরতে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।